যেটা করব সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনে সরণ এবং সময়ের সম্পর্কটা দেখব। ঠিক আছে, সরণকে আমরা বলছি এক্স, সময় হচ্ছে টি। তো এক্স এবং টি এর মাঝে একটা সম্পর্ক আছে, ওটা একটা আমরা বের করব। ঠিক আছে, এটা বেসিক থেকে তো একটু দেখে নিলে বেটার হবে। তো মনে করো এই রকম ভাবে একটা বস্তু ঘুরছে, এইভাবে করে ঘুরছে, লাইক এরকম করে ঘুরছে। ওকে, সমকৌণিক বেগে ঘুরছে, ওমেগা সমকৌণিক বেগে কত ঘুরছে। তাহলে আমরা এখানে একটা পর্দা রাখছি, পর্দা বা একটা স্ক্রিন রাখছি। ওকে, এই বস্তুটা এভাবে ঘুরছে। সো আমরা যদি এই পাশ থেকে আলো ফেলি, লেটস সে এটা একটা লাইট, তো এখান থেকে আমরা আলো ফেলেছি। তো আলো ফেললে তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের এখান থেকে হচ্ছে এই বস্তুটা যে ঘুরবে এটা একটা প্রজেকশন বা ছায়া পড়বে, রাইট? তাহলে ছায়াটা কিরকম হবে? প্রথমে এইখান থেকে গতি শুরু হয়েছে, তাহলে খেয়াল করো ঠিক এই বিন্দুর অপোজিটে এই জায়গাতে কিন্তু এটা ছায়াটা পড়বে। সবাই বুঝতে পারছো এটা অপোজিটে, এখানে ছায়া পড়বে। তাহলে একটু পরে এটা কি হয়ে যাবে? একটু পরে তুমি বুঝতেছো এটা যখন এখানে উঠে আসবে তখন এই ছায়াটা এইখানে পড়বে, স্ট্রেইট ওই বস্তুর অপোজিটে ছায়া পড়বে। তাহলে খেয়াল করো এইটা যে এই এখান থেকে এখানে উঠছে, ছায়াটাও কিন্তু এখান থেকে এখানে উঠছে। তাহলে ঠিক তেমন করে বস্তু যদি ঘুরতে ঘুরতে এখানে আসে তাহলে ছায়াটা কোথায় যাবে? ছায়াটা তখন এই জায়গাটাতে আসবে। এর উপরে কি আর উঠবে? এর উপরে আর উঠতে পারবে না। খেয়াল করো এই যে, এবার দেখো আমার আঙুলের সঙ্গে এই বস্তুর অবস্থান দেখো, জিনিসটা কিরকম? এই যে খেয়াল করো, তোমরা নিশ্চয় সবাই এটা দেখতে পাচ্ছ। ওই পাশের চিত্রটা খেয়াল করতে হবে। ঠিক আছে, ওইটা ঘোরার সঙ্গে সঙ্গে একটা ছায়া উঠছে নামছে। রাইট, তাহলে আমরা সরণ এবং সময় সম্পর্ক বের করবো, আমাদের কিছু লাগবে না, জাস্ট কমন সেন্স থেকেই আসবে। কিভাবে দেখো, এটা এখানে ছিল তখন এখানে ছিল, এটা উঠছে আবার উঠে একটা সময় এখানে নামবে, যখন নামবে তখন ছায়াটা এই বিন্দুতে পড়বে। তাইলে এই যে অবস্থান, এই অবস্থানে আমরা বলবো সরণ জিরো। সরণ বলতে কোনটাকে বোঝাবে মনে রাখবা, সরণ বলতে এই বস্তুটা কতটা উপরে নিচে আছে, এরকম এই পর্দার উপরে দূরত্বটা। ওকে, যখন এখানে আসবে তখন সরণ প্লাস এ বিস্তারে আছে, যখন এখানে আসবে তখন মাইনাস এ। তাহলে এই যে দেখো, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তাহলে এবার খেয়াল করো, সে এই অবস্থান থেকে বি অবস্থানে আসছে, এখানে কোণ করছে থিটা, ঘুরে গেছে টি সময়ে এ থেকে বিতে আসছে, কোণ হচ্ছে থিটা। তাহলে সরণটা কতটুকু? সরণটা তখন এতটুকু এক্স। তাহলে খেয়াল করো সরণের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়। এই অবস্থানে যখন থাকে এটাকে আমরা বলি সাম্যাবস্থা। সাম্যাবস্থায় সরণ জিরো, জিরো থেকে সরণটা এ হয়, জিরো থেকে বেড়ে এ হয়, এ থেকে আবার কি হয় নেমে জিরো হয়, আবার এখান থেকে এখানে নেমে মাইনাস এ হয়, তারপরে আবার জিরো হয়। তাহলে এই পিরিয়ডটা কিন্তু বারবার আসতে থাকে। তাহলে খেয়াল করো জিরো থেকে প্রথমে যায় ম্যাক্সিমামে, তারপরে জিরোতে, তারপরে আসে মিনিমামে। তাহলে এইটা দেখে আমরা কিন্তু একটা আইডিয়া পাই এটা কিসের গ্রাফ? সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ যদি তোমরা সবাই দেখে থাকো তাহলে তোমরা সবাই দেখেছো সাইনের গ্রাফটা এরকম, জিরো থেকে ম্যাক্সিমাম হয়ে আবার মিনিমাম, এখানে জিরো, এখানে ম্যাক্সিমাম, এখানে জিরো, এখানে মিনিমাম, তারপরে অ্যাগেইন জিরো। তাহলে ওই পিরিয়ডটার মতো, রাইট? তাহলে দেখো তো আমরা যে সম্পর্কটা বের করব, সম্পর্কটা বের করব থিটার সাথে এক্স এর প্রথমে বের করব। তাহলে খুব সহজেই কমন সেন্স থেকে তোমরা বুঝতে পারছো এক্স ইকুয়ালস টু আসা উচিত সাইন থিটা। সাইনের ভ্যালু প্রথমে জিরো, পরে সর্বোচ্চ, পরে জিরো, তারপরে সর্বনিম্ন, তারপরে আবার জিরো। দেখেন এখানে একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা কি বলতো? প্রবলেম হচ্ছে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু তো এক, তাহলে বিস্তারও সর্বোচ্চ কত হইতে পারে? এক হইতে পারে। তাহলে এটা একটু কারেকশন করতে হবে। কারেকশন কিভাবে করবো? এক্স ইকুয়ালস এ দ্বারা গুণ করায় রাখবো, এ সাইন থিটা। তাহলে তোমরা একটু দেখো, খেয়াল করলেই বুঝতেছো এই ইকুয়েশনটা থেকে আমরা ইন্টারপ্রেট করছি এক্স ইকুয়ালস এ সাইন থিটা। খেয়াল করো সাইন থিটার ভ্যালু যখন এক হবে প্লাস এক্স এর ভ্যালু হবে প্লাস এ, সাইন থিটা যখন মাইনাস এক হবে তখন
এক্স হবে মাইনাসে, সাইন যখন 0 হবে তখন এটা 0 হওয়াতে সরণ 0। তাহলে তুমি বুঝতেছো কোনটা এভাবে চেঞ্জ হতে থাকলে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে সরণটা ভিন্ন ভিন্ন আসবে। এইবার আমরা এই থিটাকে একটু চেঞ্জ করব। তো তোমরা সবাই দেখেছো যে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। তাহলে থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমরা থিটাটা এখানে বসাই দিব। তাহলে আমাদের ইকুয়েশন কত হবে? এক্স এ সাইন ওমেগা টি। ওকে, বাট এইখানে খেয়াল করো, এখানে কিন্তু গতিটা শুরু হয়েছে এইখান থেকে, সরণ কত ছিল? 0। নট নেসেসারিলি সবসময় ওইখান থেকেই শুরু হবে। এমন হতে পারতো যে প্রথম অবস্থায় বস্তুটা এইখান থেকে গতি শুরু করছে, এখান থেকে গতি শুরু করছে। তা আমরা তোমার সাথে বুঝতেছো, এইখান থেকে যদি গতি শুরু করে সেক্ষেত্রে ওই টি সময়ে ঘুরে সে এখান থেকে এখানে আসছে। বাট যেখান থেকে গতি শুরু সেখানে টাইমটা কত? 0। এখানে আসছে সে টি সময় পরে। তাহলে টি সময় সে কতটুকু কোণ ঘুরছে? এতটুকু। টি সময় এতটুকু কোণ ঘুরছে। তাহলে টি সময়ে যে ঘোরা কোণটা আছে সেটাকে আমরা বলতে পারবো থিটা। এই থিটা কোণটা সে টি সময়ে ঘুরছে। খেয়াল করো, এই যে টি। ওকে, তাহলে এবার বুঝতে পারছো যে সময় শুরু হওয়ার আগে থেকে সে একটা পরিমাণ ঘুরেছিল। সময় শুরু হওয়ার আগে থেকে তার একটা সরণ ছিল। এই যে সময় শুরু হওয়ার আগে তার যে সরণটা ছিল সেটাকে আমরা বলি এক্স নট। আগে থেকেই সেটা ছিল। এইটাকে আমরা বলি হচ্ছে আদি সরণ। এটাকে আমরা বলছি আদি সরণ। সময় শুরুর আগে যে সরণটা ছিল এতটুকু হয়েছিল, এটাকে এক্স নট বলছি। এরপর সময় শুরু হওয়ার পরে টি সময়ে এই থিটা কোণটা সে ঘুরছে, তার মানে সে এক্সটা আরো এতটুকু ঘুরেছে। তাহলে যদি আমরা দেখি তার মোট সরণটা কত? এক্স বলছি। তাহলে এই থিটা কোণ, তাহলে আদি যে সরণটা ছিল, আদি সরণের জন্য সে একটা কোণ ঘুরেছিল, সেই কোণটাকে আমরা বলবো ডেল। দেখো, একটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট সরণ, এইটুক কোণ ঘুরেছিল, এর জন্য এখানে এক্স নট পাইছি। তাহলে ডেলকে আমরা বলবো আদি দশা। মনে রাখবা কোনটাকেই দশা বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পারছি সেটা হচ্ছে এই ডেলটা হচ্ছে আদি দশা। আগের থেকে কত কোণ ছিল? আদি দশার জন্য আদি সরণ এক্স নট হয়েছিল। এইবার টি সময় আরো থিটা ঘুরছে, তার জন্য আরো এক্সট্রা সরণ পাইছি। তাহলে মোট সরণ এতটুকু হয়েছে। ক্লিয়ার? তাহলে এবার তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে মোট সরণ যখন আমরা বের করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবা এটা দ্বারা মোট সরণ বোঝাচ্ছে। তো এইখানে থিটা না লিখে থিটা প্লাস ডেল লেখা উচিত। একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি তোমাদের। এইখানটাতে থিটা না লিখে আমাদের লেখা উচিত থিটা প্লাস ডেল। কজ কে জানে আগের থেকে কিছু পরিমাণ কোণ ঘোরা থাকতে পারে। তাহলে এইটা হবে মোট সরণ। এইটাকে আমরা বলবো হচ্ছে মোট সরণ। তাহলে এটা হচ্ছে সময়ের ভিতরে যতটা কোণ ঘুরছে, আর এটা হচ্ছে আগে থেকে যতটা কোণ ঘুরেছিল। ঠিক আছে, তাইলে এই থিটার এখানে বসাইলাম হচ্ছে আমরা ওমেগা টি, কত আমরা দেখেছি থিটা ইকুয়ালস ওমেগা টি, সময়ে যতটা ঘুরছে। আর আগের থেকে যে কোণটা ঘোরা ছিল সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের ডেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের সরণ সময়ের সম্পর্ক। দেখো সম্পর্কটা কি? এক্স ইকুয়ালস এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, তাহলে এইটা একটু সবার মনে রাখতে হবে, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। যদি সাম্যাবস্থা থেকে শুরু হয়, গতিটা শুরুর সময় যদি এখানে থাকে, তাহলে ডেল কত ছিল? শুরুতে এখানে ছিল, মানে কোণটা প্রথমে 0 ছিল, তখন ডেলের ভ্যালু কত বসাই দিব আমরা? 0। যদি এমন হয় 30 ডিগ্রি কৌণিক অবস্থান থেকে ঘোরা শুরু করছে, তাহলে 30 ডিগ্রি কোণে থাকা হলে আগের থেকে এখানে যোগ করে রাখবো π/6 বা 30 ডিগ্রি, যেটা বোঝায়। তাহলে এইটাই হচ্ছে দেখো সরণ সময়ের সম্পর্ক। এখানে সরণ আছে আর এখানে সময় আছে, ভিন্ন ভিন্ন সময় বসাইলে ভিন্ন ভিন্ন সরণ পাবো। ওকে, এইরকম ব্যাপারটা। তো এই যে বৃত্তাকার গতি, এই বৃত্তাকার গতির যে ছায়া পড়ে সেটাকেই আমরা বলবো সরল চলিত স্পন্দন। ইন শর্টে বলবো সিম্পল হারমোনিক মোশন। এটা একটা এক্সাম্পল দেখি, এই দেখতে পাচ্ছ। এইটাতে তুমি কি বলো? সিম্পল হারমোনিক মোশন,
সরল ছন্দিত স্পন্দন দেখো। তো এইটা আমরা কোথায় দেখি? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই জন্য একটা বস্তু কাঁপছে, এটাকে আমরা বলবো সরল ছন্দিত স্পন্দন। তাহলে আমরা কিভাবে লিখবো? বৃত্তীয় গতির ছায়ার গতিকে সিম্পল হারমোনিক বল, সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন। বৃত্তীয় গতি না বলে আরেকটা স্পষ্টভাবে বলা উচিত সুষম বৃত্তীয় গতি। সুষম, সমবৃত্তীয় গতি বা সুষম হবে এটা, সুষম বৃত্তীয় গতির প্রজেকশন, সুষম বৃত্তীয় গতির ছায়া। দেখো এটা সুষম বৃত্তীয়, মানে এটার ওমেগাটা ফিক্সড। দেখো এটা ছায়াটা এইভাবে করে উঠবে ধরবে। এটা কোথায় দেখি আমরা বলো তো? তবে একটু অংশ জানাই দাও। এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখি হচ্ছে গিয়ে আমাদের কোথায় বলো তো? সেটা হচ্ছে সেলাই মেশিনে। ওকে, সেলাই মেশিনে আমরা দেখে থাকি যে একটা বস্তু ঘুরছে, সঙ্গে সঙ্গে একটা বস্তু এইভাবে করে কাঁপছে। তোমরা দেখেছো সেলাই মেশিনের স্ট্রাকচারটা কি? সেলাই মেশিনের স্ট্রাকচার এরকম, একটা সুই আপ ডাউন করে, এখানে একটা সুই উপরে ওঠে নিচে নামে। আপ ডাউন করে কখন? যখন এই হাতলটাকে আমরা ঘুরাই। ওকে, হাতলটা ঘুরাচ্ছি, সুইটা আপ ডাউন করতেছে, সেটা হচ্ছে এরকম। এর উল্টোটা কোথায় দেখি? গাড়ির পিস্টনে। ওকে, উল্টোটা আমরা দেখে থাকি গাড়ির পিস্টনে। ওকে, গাড়ির পিস্টনের ক্ষেত্রে আমরা কি দেখি? যে চাকা ঘুরে আর এই পিস্টনের ভিতরে একটা পিস্টন আপ ডাউন করতে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা আসলে অঙ্কের ভিতরে আসি। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, অঙ্কটা সবাই একটু পড়ে ফেলো। সবাই একটু অঙ্কটা পড়ে ফেলি। অঙ্কটা পড়ে সবাই একটু আনসার দিতে হবে, ঠিক আছে? অঙ্কটা পড়ে সবাই হচ্ছে আমাদেরকে আনসারটা একটু জানিয়ে দেবো।
লুডো খেলবা তাহলে বসে আমরা এই লুডো x equals sin pi by 3 to t plus cos pi by 3 into t. তো cos থাকা যাবে না, থাকবে শুধু sin। তাহলে কি খেয়াল করো তোমরা? সেটা হচ্ছে এদের সাথে সহগ আছে। দেখো এটা সহগ 1, এটা সহগ 1। সহগ নয় বর্গের যোগফলের বর্গমূল 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা হবে √2 সহগ নয় বর্গের যোগফলের বর্গমূল। এইটা দ্বারা ভাগ করব ইকুয়েশন। তাহলে দেখো x equals 1 by √2 এটা দ্বারা ভাগ করছি। Plus 1 by √2 cos pi by 3 dθ। এখন এইভাবে করে ভাগ করলে কি হয়? ভাগ করলে তো হয় না, এই দুটোকে যখন ভাগ করে দিলে হবে হবে। এটাকে আবার √2 দ্বারা গুণ করে দিই। তাহলে এটা কেটে দেবে কেটে না এইবারে ইকুয়েশন থেকে আমরা করব কি আছে? আছে হচ্ছে sin pi by 3 এটা আছে এই অংশটা। সঙ্গে কি আছে? 1 by cos by জানো cos pi by 4 আছে। cos pi তাহলে কি করতে কত হয়? 1 by √2। তাহলে আমি এখানে sin হিসেবে কত লিখব? cos pi by 4। ঠিক আছে? ঠিক তেমন করে এখানে লিখতেছো 1 by 2, এটা কি লেখা? sin pi by 3। cos এর সঙ্গে sin দিব, sin হিসেবে কত? তাহলে এখানে দেখো
সবাইকে বলছি ক্লাসের শুরুতে আমরা এক্সামকে দিয়েছেন ভাই? ওকে ফাইন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসটাতে। তো প্রথমে একটু আমি আমার পরিচয় বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে নিয়াজ মোর্শেদ ফয়সাল। তোমরা মোস্ট প্রবলি সাউন্ড পাওনি প্রথমে। আমি পড়ালেখা করেছি বুয়েট থেকে, 13 ব্যাচের স্টুডেন্ট আমি, মানে এইচএসসি 13 ছিলাম। বুয়েটে সিএসসি থেকে আমি পড়ালেখা করেছি। আমার কলেজ হচ্ছে এনবিসি নর্থডাম কলেজ, আর স্কুল হচ্ছে বিজেডএস বরিশাল জিলা স্কুল। এবং তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের এন্ড গেমে আমরা কি পড়ব। আজকে আমরা পড়ব হচ্ছে গিয়ে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, তরঙ্গ ওয়েভ, মানে আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 এবং হচ্ছে চ্যাপ্টার 9। তাহলে তোমরা অলরেডি জয়েন করে ফেলেছ। আচ্ছা ওকে ফাইন, ইমন জানাইছে সাউন্ড আসছে এখন, থ্যাংক ইউ। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, ইমন বলছো। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা যে কজন আছো আমাদের সঙ্গে অবশ্যই সালাম টালাম জানাও। তোমাদের নামটা একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের ক্লাস ইন্টারেক্ট করতে হলে, ইন্টারেক্টিভ যদি ক্লাস চাই সেটা তোমরা একটু কথা বলবা। তো ক্লাসের শুরুতেই আমি চাচ্ছি তোমরা একটু হাই হ্যালো বা কিছু একটা লিখে দাও, তাহলে আমি তোমাদের নামগুলো দেখে ফেলতে পারি। ওকে, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছো, এবং ওকে পাবেল জানাইছে আসসালামু আলাইকুম ভাই। ফাইন, আমাদের সঙ্গে এই মুহূর্তে ইমন আছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে পাবেল আছে। আর কেউ হাই হ্যালো জানাইলে তোমার নামটাও আসবে। তো আমি ক্লাসের শুরুতে একটু অডিয়েন্স সবাই যেন হয়, তোমাদের ফ্রেন্ড ট্রেন্ড থাকলে ওদেরকে জানাই দাও যে ভাই ক্লাস শুরু করছেন। আর তোমরা একটু হাই হ্যালো জানাও, আমি তোমাদের সঙ্গে পরিচিত হতে চাই। হ্যাঁ, আমাদের এই রুটস এডুকেশনে যারা তোমরা আমাদের সঙ্গে আছো তাদের সঙ্গে আমাদের পরিচিতি হচ্ছে এখন। ওকে ফাইন, তাহলে তোমরা যদি একটু জানিয়ে দাও, সালাম দাও, তাহলে সবার নামটা আমি একটু দেখে ফেলতে পারি। ওকে ফাইন, কই চ্যাট বক্সে গিয়ে কমেন্ট করো, সবাই কমেন্ট করো। তোমরাও তো নিশ্চয়ই শিয়াব জানাইছো কেমন আছেন ভাই। আচ্ছা, আমাদের সঙ্গে ইমন, পাবেল, শিয়াব। শিয়াব বলছে কেমন আছি আমি ভালো আছি। শিয়াব তুমি নিশ্চয়ই ভালো আছো। ঐশী জানাইছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ঐশী। আচ্ছা, তোমরা তো বেশ চেনা মুখ, তোমাদের নাম তো আমি আগে দেখেছি। তো যে এখানে যতজন লোক আছে ততজন লকডাউনই, সবাই একটু কমেন্টে লিখো। তোমাদের একটা চাহিদা থাকে যে ভাই ইন্টারেক্টিভ লাগবে ক্লাস। হ্যাঁ, ইন্টারেক্টিভ ক্লাস তখনই হবে যখন তুমি কথা বলবা, তাই তো? তো তোমরা একটু কথাবার্তা বলবা। যাত্রাবাড়ি থেকে ইমন আমাদের সঙ্গে আছো। আচ্ছা, তো শুরুতে সবার জন্য এটাই বলা, সবাই একটু সালাম টালাম বা একটা হাই হ্যালো টেক্সট পাঠাও, তাতে আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারি আর কি তোমরা আছো, কিভাবে আছো। আরেকটি কথা, সেটা হচ্ছে যে আজকে থেকে তোমরা জানো যে লকডাউন কার্যকর হচ্ছে। তো আমরা স্টুডিওতেই সবাই থাকি। তো তোমাদের একটু বলবো, সেটা হচ্ছে যে তোমরা সবাই অবশ্যই বাসা বাড়িতে একটু ওইভাবে মেনটেন করে চলবা, রাস্তাঘাটে বেরোবা না অবশ্যই লকডাউন যেহেতু, এবং স্যানিটাইজেশন মেনটেন করবা। ওকে ফাইন, তো তোমরা একটু জানিয়ে দাও তো তোমরা সবাই সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা। মাইট হবে কিন্তু, যারা ক্লাসে আসো কিন্তু জানাচ্ছ না তাদেরকে মাইট দেওয়া হবে। আচ্ছা, সবাই একটু জানা দিবা। ওকে ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে গিয়া ক্লাসে আসি। তো ক্লাসে কি হবে, ক্লাসে আমি যখন অঙ্ক করাবো তখন হচ্ছে তোমরা একটু করবো আমার সঙ্গে, অবশ্যই ইন্টারাকশন করবা। মানে অবশ্যই হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে তোমরা সবাই জানাবা, কোশ্চেন করবা। তোমাদের কোশ্চেন আমি একটু পরে পরে নিব, তোমার সঙ্গে আড্ডা দিব, ক্লাস হবে এবং আমরা অ্যাডমিশনের জন্য আগাবো। তো প্রথমে একটু বলে নেই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে গতকালকে তোমাদের মেডিকেলের রেজাল্ট দিছো, অনেকে মেডিকেলের পরীক্ষা দিছো, মেডিকেলের চান্স পাও নাই। চান্স পাওয়ার কথাও না, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিচ্ছ, মেডিকেলে চান্স পাওয়ার চেষ্টা করে লাভ কি? কারণ হচ্ছে যে একসঙ্গে দুই নৌকায় পা দেওয়া যেমন দরকার নাই, ঠিক তেমন করে একসঙ্গে হচ্ছে গিয়া মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়া যায় না, তাই তো? তো না পাইলে নাই, শেষ। এমআইএসটির পরীক্ষা হয়েছে, অনেকে চান্স পাও নাই। আইআইটির পরীক্ষা হয়েছে, অনেকে চান্স পাও নাই, তাই তো? তাহলে এখন তোমার মনে হচ্ছে ভাই তাহলে আমার কি হবে এখন জীবনে, আমি তো 3 জায়গায় পাইলাম না। কিচ্ছু হবে না, লাইগে থাকো, লাইগে থাকো, লাইগে থাকো, লাইগে থাকো। বুয়েটের পরীক্ষার আগের দিন অবধি তুমি লেগে থাকবা, এবং তারপরেও যদি চান্স না হয় তাহলে কি এটা তোমার জন্য আরো বেটার কোনো প্ল্যান রাখছে, ঠিক আছে? আর মনে রাখবা, পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি যদি আজকে একটা লাইন শিখো, ওই একটা লাইন জীবনে কোথাও না কোথাও তোমাকে অবশ্যই অবশ্যই বড় সাফল্যের দিকে নিয়ে যাবে, ঠিক আছে? লেগে থাকতে হবে, এই পরিশ্রম করতে হবে। তাহলে চলো আমরা ক্লাসে চলে আসি। আচ্ছা,
জি ভাই সব ঠিক আছে, পাবেল বলছো, শুনতেছি, বলছো সিয়াব। তারপরে হচ্ছে ইয়েস, সব ঠিক আছে, রিফ্রেশ করতে হবে অ্যাপস আর ব্রাউজার, বলছো অর্ক। যারা সাউন্ডে একটু প্রবলেম খাচ্ছ তাদেরকে বলছি একটু রিফ্রেশ করে নাও অ্যাপটা, তাহলে তোমার সাউন্ডের প্রবলেম মিটে যাবে। ঠিক আছে ফাইন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একটা অডিয়েন্স গ্যাদার হয়ে গেছে, তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলি। ওকে ফাইন। তো আমার পরিচয় আমি তোমাদেরকে বলেছি, আমার নাম নিয়াজ মোর্শেদ, আমি বুয়েট 13 ব্যাচের স্টুডেন্ট, সিএসসি গ্রাজুয়েট, নর্টন কলেজ থেকে পড়েছি, স্কুল বৈশাল জিলা স্কুল। তো আজকে আমাদের ফিজিক্সে পর্যায়বৃত্ত গতি ও তরঙ্গের ক্লাস হবে। চলো, তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনে সরণ এবং সময়ের সম্পর্কটা দেখব। ঠিক আছে, সরণকে আমরা বলছি এক্স, সময় হচ্ছে টি। তো এক্স এবং টি এর মাঝে একটা সম্পর্ক আছে, ওটা একটু আমরা বের করবো। ঠিক আছে, এটা বেসিক থেকে তো একটু দেখে নিলে বেটার হবে। তো মনে করো এইরকম ভাবে একটা বস্তু ঘুরছে, এইভাবে করে ঘুরছে, লাইক এরকম করে ঘুরছে। ওকে, সমকৌণিক বেগে ঘুরছে, ওমেগা সমকৌণিক বেগে একটা বস্তু ঘুরছে। তাহলে আমরা এখানে একটা পর্দা রাখছি, পর্দা বা একটা স্ক্রিন রাখছি। ওকে, এই বস্তুটা এভাবে ঘুরছে। সো আমরা যদি এই পাশ থেকে আলো ফেলি, লেটস সে এটা একটা লাইট, তো এখান থেকে আমরা আলো ফেলেছি। তো আলো ফেললে তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের এখান থেকে হচ্ছে এই বস্তুটা যে ঘুরবে এটা একটা প্রজেকশন বা ছায়া পড়বে, রাইট? তাহলে ছায়াটা কিরকম হবে? প্রথমে এইখান থেকে গতি শুরু হয়েছে, তাহলে খেয়াল করো ঠিক এই বিন্দুর অপোজিটে এই জায়গাতে কিন্তু এটা ছায়াটা পড়বে। সবাই বুঝতে পারছো এটা অপোজিটে, এখানে ছায়া পড়বে। তাহলে একটু পরে এটা কি হয়ে যাবে? একটু পরে তুমি বুঝতেছো এটা যখন এখানে উঠে আসবে তখন এই ছায়াটা এইখানে পড়বে, স্ট্রেইট ওই বস্তুর অপোজিটে ছায়া পড়বে। তাহলে খেয়াল করো এইটা যে এই এখান থেকে এখানে উঠছে, ছায়াটাও কিন্তু এখান থেকে এখানে উঠছে। তাহলে ঠিক তেমন করে বস্তু যদি ঘুরতে ঘুরতে এখানে আসে তাহলে ছায়াটা কোথায় যাবে? ছায়াটা তখন এই জায়গাটাতে আসবে। এর উপরে কি আর উঠবে? এর উপরে আর উঠতে পারবে না। খেয়াল করো এই যে, এবার দেখো আমার আঙুলের সঙ্গে এই বস্তুর অবস্থান দেখো, জিনিসটা কিরকম? এই যে খেয়াল করো, তোমরা নিশ্চয় সবাই এটা দেখতে পাচ্ছ। ওই পাশের চিত্রটা খেয়াল করতে হবে। ঠিক আছে, ওইটা ঘোরার সঙ্গে সঙ্গে একটা ছায়া উঠছে নামছে। ফাইন। তাহলে আমরা সরণ এবং সময় সম্পর্ক বের করব, আমাদের কিছু লাগবে না, জাস্ট কমন সেন্স থেকে আসবে। কিভাবে দেখো, এটা এখানে ছিল তখন এখানে ছিল, এটা উঠছে আবার উঠে একটা সময় এখানে নামবে, যখন নামবে তখন ছায়াটা এই বিন্দুতে পড়বে। তাইলে এই যে অবস্থান, এই অবস্থানে আমরা বলবো সরণ জিরো। সরণ বলতে কোনটাকে বোঝাবে মনে রাখবা, সরণ বলতে এই বস্তুটা কতটা উপরে নিচে আছে, এরকম এই পর্দার উপরে দূরত্বটা। ওকে, যখন এইখানে আসবে তখন সরণ প্লাস এ, বিস্তারে আছে। যখন এখানে আসবে তখন মাইনাস এ। তাহলে এই যে দেখো, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তাহলে এবার খেয়াল করো, সে এই অবস্থান থেকে বি অবস্থানে আসছে, এখানে কোণ করছে থিটা, ঘুরে গেছে টি সময়ে এ থেকে বিতে আসছে, কোণ হচ্ছে থিটা। তাহলে সরণটা কতটুকু? সরণটা তখন এতটুকু এক্স। তাহলে খেয়াল করো সরণের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়। এই অবস্থানে যখন থাকে এটাকে আমরা বলি সাম্যাবস্থা। সাম্যাবস্থায় সরণ জিরো, জিরো থেকে সরণটা এ হয়, জিরো থেকে বেড়ে এ হয়, এ থেকে আবার কি হয় নেমে জিরো হয়, আবার এখান থেকে এখানে নেমে মাইনাস এ হয়, তারপরে আবার জিরো হয়। তাহলে এই পিরিয়ডটা কিন্তু বারবার আসতে থাকে। তাহলে খেয়াল করো জিরো থেকে প্রথমে যায় ম্যাক্সিমামে, তারপরে জিরোতে, তারপরে আসে মিনিমামে। তাহলে এইটা দেখে আমরা কিন্তু একটা আইডিয়া পাই এটা কিসের গ্রাফ? সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ যদি তোমরা সবাই দেখে থাকো তাহলে তোমরা সবাই দেখেছো সাইনের গ্রাফটা এরকম, জিরো থেকে ম্যাক্সিমাম হয়ে আবার মিনিমাম, এখানে জিরো, এখানে ম্যাক্সিমাম, এখানে জিরো, এখানে মিনিমাম, তারপরে অ্যাগেইন জিরো। তাহলে ওই পিরিয়ডটার মতো, রাইট? তাহলে দেখো তো আমরা যে সম্পর্কটা বের করব, সম্পর্কটা বের করব থিটার সাথে এক্স এর প্রথমে বের করব। তাহলে খুব সহজেই কমন সেন্স থেকে তোমরা বুঝতে পারছো এক্স ইকুয়ালস টু আসা উচিত সাইন থিটা। সাইনের ভ্যালু প্রথমে জিরো, পরে সর্বোচ্চ, পরে জিরো, তারপরে সর্বনিম্ন, তারপরে আবার জিরো। দেখেন এখানে একটা প্রবলেম আছে,
এখানে প্রবলেমটা কি বলতো? প্রবলেম হচ্ছে সাইন থিটা ম্যাক্সিমাম ভ্যালু তো 1, তাহলে বিস্তারও সর্বোচ্চ কত হইতে পারে? 1 হইতে পারে। তাহলে এটা একটু কারেকশন করতে হবে। কারেকশন কিভাবে করব? x ইকুয়ালস a দ্বারা গুণ করায় রাখবো a সাইন থিটা। তাহলে তোমরা একটু দেখো, খেয়াল করলেই বুঝতেছো এই ইকুয়েশনটা থেকে আমরা ইন্টারপ্রেট করছি x ইকুয়ালস a সাইন থিটা। খেয়াল করো, সাইন থিটার ভ্যালু যখন 1 হবে প্লাস x এর ভ্যালু হবে প্লাস a। সাইন থিটা যখন মাইনাস 1 হবে তখন x হবে মাইনাস a। সাইন যখন 0 হবে তখন এটা 0 হওয়াতে সরণ 0। তাহলে তুমি বুঝতেছো কোনটা এভাবে চেঞ্জ হতে থাকলে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে সরণটা ভিন্ন ভিন্ন আসবে। এইবার আমরা এই থিটাকে একটু চেঞ্জ করব। তো তোমরা সবাই দেখেছো যে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। তাহলে থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমরা থিটাটা এখানে বসাই দিব। তাহলে আমাদের ইকুয়েশন কত হবে? x a sin ওমেগা টি। ওকে, বাট এইখানে খেয়াল করো, এখানে কিন্তু গতিটা শুরু হয়েছে এইখান থেকে। সরণ কত ছিল? 0। নট নেসেসারিলি সবসময় ওইখান থেকেই শুরু হবে। এমন হতে পারতো যে প্রথম অবস্থায় বস্তুটা এইখান থেকে গতি শুরু করছে, এখান থেকে গতি শুরু করছে। তার মানে তোমরা সবাই বুঝতেছো, এইখান থেকে যদি গতি শুরু করে সেক্ষেত্রে ওই টি সময়ে ঘুরে সে এখান থেকে এখানে আসছে। বাট যেখান থেকে গতি শুরু সেখানে টাইমটা কত? 0। এখানে আসছে সে টি সময় পরে। তাহলে টি সময় সে কতটুকু কোণ ঘুরছে? এতটুকু। টি সময় এতটুকু কোণ ঘুরছে। তাহলে টি সময়ে যে ঘোরা কোণটা আছে সেটাকে আমরা বলতে পারবো থিটা। এই থিটা কোণটা সে টি সময়ে ঘুরছে। খেয়াল করো, এই যে টি। ওকে, তাহলে এবার বুঝতে পারছো যে সময় শুরু হওয়ার আগে থেকে সে একটা পরিমাণ ঘুরেছিল। সময় শুরু হওয়ার আগে থেকে তার একটা সরণ ছিল। এই যে সময় শুরু হওয়ার আগে তার যে সরণটা ছিল সেটাকে আমরা বলি x নট। আগে থেকেই সেটা ছিল। এইটাকে আমরা বলি হচ্ছে আদি সরণ। এটাকে আমরা বলছি আদি সরণ। সময় শুরুর আগে যে সরণটা ছিল এতটুকু হয়েছিল, এটাকে x নট বলছি। এরপর সময় শুরু হওয়ার পরে টি সময়ে এই থিটা কোণটা সে ঘুরছে, তার মানে সে এক্সট্রা আরো এতটুকু ঘুরেছে। তাহলে যদি আমরা দেখি তার মোট সরণটা কত, আমরা দেখতে পাচ্ছি তার মোট সরণ এইটা, এটাকে আমরা এক্স বলছি। তাহলে এই থিটা কোণ, তাহলে আদি যে সরণটা ছিল, আদি সরণের জন্য সে একটা কোণ ঘুরেছিল, সেই কোণটাকে আমরা বলবো ডেল। দেখো, একটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট সরণ, এইটুক কোণ ঘুরেছিল, এর জন্য এখানে এক্স নট পাইছি। তাহলে ডেলকে আমরা বলবো আদি দশা। মনে রাখবা কোণটাকেই দশা বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পারছি সেটা হচ্ছে এই ডেলটা হচ্ছে আদি দশা। আগের থেকে কত কোণ ছিল, আদি দশার জন্য আদি সরণ এক্স নট হয়েছিল। এইবার টি সময় আরো থিটা ঘুরছে, তার জন্য আরো এক্সট্রা সরণ পাইছি। তাহলে মোট সরণ এতটুকু হয়েছে। ক্লিয়ার? তাহলে এবার তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে মোট সরণ যখন আমরা বের করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবা এটা দ্বারা মোট সরণ বোঝাচ্ছে। তো এইখানে থিটা না লিখে থিটা প্লাস ডেল লেখা উচিত। একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি তোমাদের। এইখানটাতে থিটা না লিখে আমাদের লেখা উচিত থিটা প্লাস ডেল। কজ কে জানে আগের থেকে কিছু পরিমাণ কোণ ঘোরা থাকতে পারে। তাহলে এইটা হবে মোট সরণ, এইটাকে আমরা বলবো হচ্ছে মোট সরণ। তাহলে এটা হচ্ছে সময়ের ভিতরে যতটা কোণ ঘুরছে, আর এটা হচ্ছে আগে থেকে যতটা কোণ ঘুরেছিল। ঠিক আছে, তাইলে এই থিটার এখানে বসাইলাম হচ্ছে আমরা ওমেগা টি, কত আমরা দেখেছি থিটা ইকুয়ালস ওমেগা টি, সময়ে যতটা ঘুরছে। আর আগের থেকে যে কোণটা ঘোরা ছিল সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের ডেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের সরণ সময়ের সম্পর্ক। দেখো সম্পর্কটা কি, x ইকুয়ালস a sin ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, তাহলে এইটা একটু সবার মনে রাখতে হবে, a sin ওমেগা টি প্লাস ডেল। যদি সাম্যাবস্থা থেকে শুরু হয়, গতিটা শুরুর সময় যদি এখানে থাকে, তাহলে ডেল কত ছিল? শুরুতে এখানে ছিল, মানে কোণটা প্রথমে 0 ছিল, তখন ডেলের ভ্যালু কত বসাই দিব আমরা? 0। যদি এমন হয় 30 ডিগ্রি কৌণিক অবস্থান থেকে ঘোরা শুরু করছে,
তাহলে 30 ডিগ্রি কোণে থাকা হলে আগের থেকে এখানে যোগ করে রাখবো π/6 বা 30 ডিগ্রি, যেটা বোঝায়। তাহলে এইটাই হচ্ছে দেখো সরণ সময়ের সম্পর্ক। এখানে সরণ আছে আর এখানে সময় আছে, ভিন্ন ভিন্ন সময় বসাইলে ভিন্ন ভিন্ন সরণ পাবো। ওকে, এইরকম ব্যাপারটা। তো এই যে বৃত্তাকার গতি, এই বৃত্তাকার গতির যে ছায়া পড়ে সেটাকেই আমরা বলবো সরল চলিত স্পন্দন। ইন শর্টে বলবো সিম্পল হারমোনিক মোশন। এটা একটা এক্সাম্পল দেখি, এই দেখতে পাচ্ছ, এইটাতে তুমি কি বলো? সিম্পল হারমোনিক মোশন, সরল চলিত স্পন্দন। দেখো তো এইটা আমরা কোথায় দেখি? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই জন্য একটা বস্তু কাঁপছে, এটাকে আমরা বলবো সরল চলিত স্পন্দন। তাহলে আমরা কিভাবে লিখবো? বৃত্তীয় গতির ছায়ার গতিকে সিম্পল হারমোনিক বলে, সিম্পল হারমোনিক মোশন, সরল চলিত স্পন্দন। বৃত্তীয় গতি না বলে আরেকটা স্পষ্টভাবে বলা উচিত সুষম বৃত্তীয় গতি। সুষম, সমবৃত্তীয় গতি বা সুষম হবে এটা, সুষম বৃত্তীয় গতির প্রজেকশন, সুষম বৃত্তীয় গতির ছায়া। দেখো এটা সুষম বৃত্তীয়, মানে এটা ওমেগাটা ফিক্সড। দেখো এটা ছায়াটা এইভাবে করে উঠবে ধরবে। এটা কোথায় দেখি আমরা বলো তো? তবে একটু আনসার জানাই দাও। এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখি হচ্ছে গিয়ে আমাদের কোথায় বলো তো? সেটা হচ্ছে সেলাই মেশিনে। ওকে, সেলাই মেশিনে আমরা দেখে থাকি যে একটা বস্তু ঘুরছে, সঙ্গে সঙ্গে একটা বস্তু এইভাবে করে কাঁপছে। তোমরা দেখেছো সেলাই মেশিনের স্ট্রাকচারটা কি? সেলাই মেশিনের স্ট্রাকচার এরকম, একটা সুই আপ ডাউন করে, এখানে একটা সুই উপরে ওঠে নিচে নামে। আপ ডাউন করে কখন? যখন এই হাতলটাকে আমরা ঘুরাই। ওকে, হাতলটা ঘুরাচ্ছি, সুইটা আপ ডাউন করতেছে, সেটা হচ্ছে এরকম। এর উল্টোটা কোথায় দেখি? গাড়ির পিস্টনে। ওকে, উল্টোটা আমরা দেখে থাকি গাড়ির পিস্টনে। ওকে, গাড়ির পিস্টনের ক্ষেত্রে আমরা কি দেখি? যে চাকা ঘুরে আর পিস্টনের ভিতরে একটা পিস্টন আপ ডাউন করতে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা আসলে অঙ্কের ভিতরে আসি। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, অঙ্কটা সবাই একটু পড়ে ফেলো। সবাই একটু অঙ্কটা পড়ে ফেলি। অঙ্কটা পড়ে সবাই একটু আনসার দিতে হবে, ঠিক আছে? অঙ্কটা পড়ে সবাই হচ্ছে আমাদেরকে আনসারটা একটু জানিয়ে দেবে।
অধ্যায় 3 তো cos theta জানেন তাকে শুধু sin তাহলে একটু খেয়াল করো না এটা হচ্ছে এদের সাথে সহগ আছে দেখো এটা সহগ 1 এটা সহগ 1 সহগ দ্বয়ের বর্গের যোগফলের বর্গমূল কত হবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার এটা হবে √2 সহগ দ্বয়ের বর্গের যোগফলের বর্গমূল এইটা দ্বারা ভাগ করব ইকুয়েশন তাহলে দেখো ইকুয়েশন থেকে কেমন আসে
বর্গমূল দ্বারা, যেটা হচ্ছে √2 ভাগ করাইছি, আবার সেটাকে গুণও করাইছি, একই থাকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 1/√2 কে লেখা যায় cos 45 ডিগ্রি, এই 1/√2 কে লেখা যায় sin 45 ডিগ্রি। তাহলে এই পুরো ইকুয়েশনটা দেখতে আসে অনেকটা sin a cos b cos a sin b, তাহলে sin a প্লাস b, এটা a এটা b। তাহলে এবার এই যে ইকুয়েশনটা আসছে এটাকে এটার সঙ্গে আমরা মিলাইছি। ওকে, মিলাইলে আমরা পেয়ে গেছি বিস্তার, কৌণিক কম্পাঙ্ক এবং আদি দশা। ওকে, আচ্ছা, এই দুইটা পেয়ে যাবার পরে আমাদের আরেকটা অঙ্কে যেটা চাইনি সেটাও বের করছি, আদি সরণ কত। আমাদের সরণের ইকুয়েশনটা সবার জানা আছে, সরণ ইকুয়েশনটা এটা। আদি সরণ চাইলে সময়টা 0 বসায় দিচ্ছি, তখন হচ্ছে আদি সরণ বের হয়েছে। সময় 0 বসাইলে ওমেগা টি 0 হয়ে গেছে, এ সাইন ওমেগা আসছে, ওমেগার ভ্যালু ওখানে বের করছি π/4, এর ভ্যালু √2। এখান থেকে ক্যালকুলেশন করে আদি সরণের ভ্যালু আসছে 1। তো হোপফুলি সবাই এটা বুঝে ফেলছি। সো ওকে ফাইন, তাহলে এবার চলো আমরা পরের অঙ্কে চলে যাই। ওকে, সবাই একটু জানাবো আমাকে যে ঠিক মতো আসতেছে কিনা, তাহলে হচ্ছে গিয়ে অঙ্কটা বুঝতে পারছে কিনা সেটা একটু জানাবো। তো এবার একটা অঙ্ক দেখতে পাচ্ছ, বলছে 5 মিটার বিস্তারের একটি সরল চলিত স্পন্দনরত কণা 4 মিটার থেকে সাম্যাবস্থার অভিমুখে গতি শুরু করলে এর সমীকরণটি নির্ণয় করো। ওকে ফাইন, কি কি দেওয়া আছে একটু খেয়াল করবা। বিস্তার দেওয়া আছে, আমরা জানি বিস্তারের ভ্যালু কত, এখানে 5 গেল। বলছে একটি সচলিত কণার 4 মিটার থেকে সাম্যাবস্থার অভিমুখে যাত্রা শুরু করছে, করলে সমীকরণটি নির্ণয় করো। আমরা জানি সচলিত স্পন্দনের সমীকরণ যদি নির্ণয় করতে হয় আমাদের জানা x equals a sin omega t প্লাস ডেল। তাহলে আমাদের এখানে কয়টা ভ্যালু লাগবে সমীকরণটা পূর্ণাঙ্গভাবে বানাইতে, খেয়াল করো। বিস্তারের মান লাগবে যেটা দেওয়া আছে, ওমেগার মান লাগবে সেটা বের করতে হবে, আর ডেলের মান লাগবে। সমীকরণটাতে এক্স আর টি থেকে যাবে। ওকে, তাহলে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে বিস্তারের মান দেওয়াই আছে, ওমেগা ইকুয়ালস টু আমরা জেনে আসছি 2πf। দেখো এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, তাহলে এই এফ এর ভ্যালু যদি 50 বসাই তাহলে 100 পাই, তাহলে আমাদের ওমেগার মানটাও পেয়ে গেছি। তাহলে এবার কাকে লাগবে, ডেল, আদি দশা। আদি দশা কিন্তু ডিরেক্টলি আমাদের দেওয়া নাই, তো আদি দশা কোথা থেকে বের করবো। ফাইন, দেখো আদি দশা যখন আমরা বের করছি প্রথমে বলছে সরলছন্দিত স্পন্দনত কণা 4 মিটার থেকে সাম্যাবস্থার অভিমুখে যাত্রা শুরু করে, মানে যাত্রাটা শুরু হয় যখন 4 মিটারে অলরেডি আছে। মানে ব্যাপারটা এরকম, দেখো সে এই জায়গাটাতে আছে, দেখো এই জায়গাটাতে আছে, এই জায়গাতে আছে মানে সে অলরেডি তার আদি সরণ কত, তার আদি সরণ কিন্তু অলরেডি 4 মিটার। একদম বিস্তারে থাকলে, যদি সে একদম বিস্তারে থাকতো তাহলে তার আদি সরণটা 5 হইতো, 5 মিটার, কারণ আমরা দেখেছি বিস্তার হচ্ছে 5। যেহেতু সে 4 থেকে শুরু করছে তার মানে এই জায়গা থেকে তার যাত্রা শুরু হয়েছে। তাহলে আমাদের কিন্তু আদি দশা দেওয়া আছে, আদি সরণ দেওয়া আছে, বাট আমাদের লাগবে কি আদি সরণের জন্য কে দায়ী, আদি দশা ডেল, ওটা তো বের করতে চাই। তো তোমরা সবাই দেখেছো যে সমীকরণ যদি হয় x equals a sin omega t plus del sin omega t plus del, এটা তো যে কোনো সময় সরণ। তাহলে আদি সরণ যদি থাকে, টাইম যদি 0 বসাই তাহলে আমাদের ইকুয়েশন হয়ে যাবে আদি সরণ, সময়ের শুরুতে যে সরণ, a sin del। ওকে, তাহলে এবার খেয়াল করো সেটা হচ্ছে আমাদের x নট আদি সরণ, সেটা কত 4, আমাদের বিস্তার কত 5 দেওয়া আছে অঙ্কে। এখান থেকে কাকে বের করা যায়, ডেল কে বের করা যায়। ডেল ইকুয়ালস কত আসে দেখো তো, ডেল ইকুয়ালস আসে আমাদের সাইন ইনভার্স 4/5
4/5 এর মানটা একটু বের করে দিই। সাইন ইনভার্স 4/5 যেটা আসবে 53.13 মানে 53.13 ডিগ্রি। এখন এটা কি আমরা এখানে বসাবো? না, এটা বসাবো না, কারণ এখানে আরেকটা কথা আছে। কথাটা কি? এটা ঠিকই কথা, একটু খেয়াল করতে হবে। কথাটা হচ্ছে সাম্যাবস্থার অভিমুখে গতি শুরু করে। ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে সাম্যাবস্থা হচ্ছে এই রেখাটা, যখন উপরে ওঠে তখন কিন্তু সাম্যাবস্থা থেকে সরণটা কি হয়? উপরে, সাম্যাবস্থা থেকে সরে যাচ্ছে। এখন এই অবস্থানে যে আছে 4 মিটার দূরে, ও কি ওই দিকে যাচ্ছে নাকি এই দিকে আসছে সেটা তো আমরা জানি না। খেয়াল করো, যদি এই নিচের দিকে নেমে আসে তার মানে হচ্ছে সে উপর থেকে নামছে। উপর থেকে নামা মানে কি? একবার উপরে উঠছে তারপরে আবার নামছে। দেখো এরকম উঠতে উঠতে বিস্তারে গেছিল, গিয়ে আবার নামছে। নামা মানে কি? সাম্যাবস্থার দিকে আসছে। তার মানে এইভাবে দেখলে সহজে বুঝবা, সেটা হলো এখান থেকে যদি যাত্রা শুরু করে, এখান থেকে এইখানে যাওয়া মানে কি? সাম্যাবস্থা থেকে দূরে যাওয়া। তাহলে প্রথমে উঠে এরপরে এইখানে আসলে তার মানে হচ্ছে সাম্যাবস্থার দিকে আসা। এই সাইডে আসা মানে নেমে আসে সাম্যাবস্থার দিকে, আর ওই সাইডে যাচ্ছে মানে সাম্যাবস্থা থেকে দূরে যাচ্ছে। এই সাইডে আসা মানে দিকে আসা। তাহলে দেখো এই কোণটা কি? স্থূল কোণ হবে। খুব সিম্পল। ওঠার সময় এটা হচ্ছে সাম্যাবস্থা, ওঠার সময় সাম্যাবস্থা দূরে যাচ্ছে তখন এই আদি সরণে থাকবে। আবার আবার যখন নামবে তখনও কিন্তু একটা আদি ওই কোণটায় আসবে। তাহলে অভিমুখে যখন নামবে তখন একবার উঠছে, নামার সময় এখানে আছে। নামার সময় মানে কি? অলরেডি সে কিন্তু 90 ডিগ্রি উঠে গেছে। উপরে ওঠা মানে 90 উঠছে, তারপর আবার নামছে। তার মানে এই কোণটা না, এই কোণটা কি করতে হবে? এই কোণটা 180 থেকে বিয়োগ করাইতে হবে। সবাই মনে রাখবা, প্রথমে ডেল বের করবা। প্রথমে ডেল বের করে যদি বলা থাকে সাম্যাবস্থার অভিমুখে, তার মানে হচ্ছে গিয়ে সেইটা না, স্থূল কোণ হবে। সাম্যাবস্থার অভিমুখে থাকলেই 180 থেকে বিয়োগ করে নিতে হবে। তাহলে এইখানে আমাদের ভ্যালুটা কত আসবে? এখানে আমাদের ভ্যালুটা আসবে 180 মাইনাস আনসার, যেটা হচ্ছে 126.87। তাহলে আমরা এবার ডেটাগুলো বসাবো। তাহলে দেখো আমাদের ইকুয়েশন দেখতে কেমন হবে। এক্স আমরা দেখেছি এ হচ্ছে 5 সাইন ওমেগা আমরা বের করেছি 100 পাই, বুঝে বের করা আছে, টি প্লাস ডেল। ডেলটা আমরা কিন্তু এটা বসাবো না। যদি বলতো সাম্যাবস্থা থেকে দূরে যাইতেছে তখন এটা ডেল, সাম্যাবস্থার অভিমুখে আসতেছে বললে সেটাকে বের করে 180 থেকে বিয়োগ করে দিব, যেটা হচ্ছে 126.87। সো 126.87 হচ্ছে ডিগ্রিতে। আমরা নিশ্চয়ই এখানে ডিগ্রিতে বসাবো না। ওকে, কত এটা অলরেডি পাইয়ে বসাইছি। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা আমরা আর বের করার দরকার নাই, মানে এইটা এইভাবেই রেখে দিব। তো আমরা জানবো যদি সাম্যাবস্থার অভিমুখে হয় তাহলে ডেল প্রাইম যেটা আর কি, যেটা এখানে বসাবো সেটা হচ্ছে 180 থেকে বিয়োগ করাইতে হবে। তাহলে আমরা আর কি ডিগ্রিতে রাখতে চাচ্ছি না, সবাই যেহেতু রেডিয়ানে আছে আমরা এভাবে লিখতে পারবো। সেটা হচ্ছে 180 মানে কত? পাই মাইনাস সাইন ইনভার্স 4/5। এইটাই হচ্ছে আমাদের ডেল হবে, যেটা এখানে বসবে। তাহলে এখানে আমি সেটা লিখে দিচ্ছি। পুরো ভ্যালুটাকে আমি যদি রেডিয়ানে নেই তাহলে আমাদের আনসারটা আসে হচ্ছে গিয়ে 53.1, বা নর্মালি যদি লিখি তাহলে আসে পাই মাইনাস সাইন ইনভার্স 4/5। এইটাই ডেল আসলে। তাহলে এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, যেহেতু এখানে হাফ ব্র্যাকেট দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। যদি তুমি বুঝে থাকো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাইতে হবে। ওকে ফাইন। ওকে, যারা বুঝতে পেরেছো তারা বলতেছো বুঝছি ভাই। তাহলে এই অঙ্কটাকে আমরা একটু আরেকবার বলে দিব। সেটা হচ্ছে যেহেতু আমাদের এই অঙ্কটাতে মাঝখানে একটু প্যাচ লেগেছে, একটু ক্লিয়ার করে বলে দিব। সেটা হচ্ছে প্রথমে অঙ্কটা দেখো, আবার বলছি, আমাদের
বিস্তার হচ্ছে 5 দেওয়া আছে, আর আমাদের ওমেগা বের করতে লাগতো 2 পাই এফ। এফ এর ভ্যালু দেওয়া আছে আমাদের 50, তাহলে ওমেগা হচ্ছে 100 পাই। এ আর ওমেগা পাইছি, ডেল বের করতে হবে। মনে রাখবা সাম্যাবস্থার অভিমুখে যদি থাকে তাহলে ডেল বের করার নিয়মটা হচ্ছে, সাম্যাবস্থার অভিমুখে থাকলে ডেল বের করার নিয়ম হচ্ছে 180 থেকে বিয়োগ করাইতে হবে। 180 থেকে বিয়োগ করাবো ককে? এখানে সাইন ইনভার্স 4/5। এটা কেন? এটার ব্যাখ্যাটা এখান থেকে আসছে যে আমরা যদি আদি সরণ ধরি তাহলে আদি সরণ ইকুয়ালস টু এ সাইন ডেল। তো আমাদের আদি সরণ এখানে হচ্ছে 4, বিস্তার হচ্ছে 5, এখান থেকে ডেলটা আসতে হচ্ছে সাইন ইনভার্স 4/5। বাট এইটা হয়তো যদি সাম্যাবস্থা থেকে দূরে যাইতো, বাট সাম্যাবস্থার দিকে আসছে অভিমুখে, দ্যাটস ওয়াই অভিমুখ থাকলেই পাই থেকে এই কোণটাকে বিয়োগ করাই দিব। তাহলে এই ডেটাগুলো পেয়ে গেলেই আমাদের আসলে কাঙ্ক্ষিত আনসারটা হইতো। কারণ আমরা জানি x ইকুয়ালস a সাইন ওমেগা টি প্লাস ডেল, এখানে ডেলটাকে আমি ডেল প্রাইম বলছি। তাহলে আমাদের ইকুয়েশন হয় 5 সাইন 100 বাই টি প্লাস, তো দেখতেছো পাই মাইনাস সাইন ইনভার্স 4/5। ওকে, এইটাই আমাদের ইকুয়েশন। একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট সবাই নিশ্চয়ই বুঝছো, অনেক ভেঙে আমি বলেছি। ওকে ফাইন, মিথুন বলছো বুঝছি, পাবেল আনসার একটা দেখাইছো রেডিয়ানটা বের করে, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা এরকম করে তোমরা বুঝতে যখন পারবা তখন একটু বলবো আমাদেরকে। তো এইভাবে করে আমরা একটু পরের অঙ্কগুলোর দিকে নজর দিই। ওকে, আচ্ছা বলেছে সহযোগিত স্পন্দনত কণার বেগ দুইটা দেওয়া আছে দুইটা সরণের জন্য। এই অঙ্ক পড়ার আগে আমরা একটু দেখে নিব x ইকুয়ালস টু আমরা কি লিখেছি। x ইকুয়ালস টু আমরা জেনেছি a sin ওমেগা টি প্লাস ডেল, এবং এটা কার কার সম্পর্ক? এটা হচ্ছে সরণ এবং সময়ের সম্পর্ক। ওকে, এবার আমরা বেগ বের করতে চাই, বের করতে চাচ্ছি বেগ, ওই কণাটার বেগ যেটা কাঁপছে। বেগ কি হয় আমরা সবাই জানি, সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? বেগ পাবো। তাহলে এখান থেকে ডিডিটি x এর ভ্যালুটা আমরা জানি a sin ওমেগা টি প্লাস ডেল। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এখান থেকে বেগ পেয়ে যাব। ডিফারেন্সিয়েট করলে বেগটা দুইটা ফর্মুলা আসে, করলেই আসে, ক্যালকুলেশনটা আমরা স্কিপ করছি, তোমরা জানা থাকা উচিত। তো বেগ ইকুয়ালস টু আসবে হচ্ছে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল, এটা একটা। আরেকটা আসবে হচ্ছে গিয়ে ওমেগা রুট ওভার, এইটাকেই কনভার্ট করে এভাবে লেখা যাবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কণার সরণ এবং সময়ের সম্পর্কে এইটা অবশ্যই মুখস্থ রাখবা। কণার বেগ এবং টাইমের সম্পর্ক এটা, এবং বেগ এবং সরণের সম্পর্ক এটা, এগুলো বেগের সূত্র। এটা কণার বেগের সূত্র, এটা কণার সরণের সূত্র। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ত্বরণ কি হবে ভাই? তাহলে ত্বরণটা কি হবে একটু বলে নিচ্ছি। ত্বরণ কি হয়? সময়ের সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো সময় সাপেক্ষে এই বেগটা এখানে বসায় ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ত্বরণের সম্পর্ক হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে যদি আমাদের বলা হয় ত্বরণের সম্পর্ক বের করো, তাহলে আমরা এইটা ইউজ করবো। তাহলে এই বাক্সগুলো সব মনে রাখবো। এখানে সরণ সময় সম্পর্ক, এখানে বেগ সময় এবং বেগ সরণের সম্পর্ক, এখানে হচ্ছে ত্বরণ সরণের সম্পর্ক আছে। ঠিক আছে, তো এতটুকু আমরা এখানে জেনে রাখলাম, এটা তোমাদের জানা আছে। এবার এই অঙ্কটাতে হাত দিব। আমাদেরকে বলেছে ওই কণাটার বেগ 3 ও 5 যখন সরণ 4 ও 2। সরণ যখন 4 তখন বেগ 3, সরণ যখন 2 তখন বেগ 5। তো কণাটির কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা এবং বিস্তার a, এই দুইটা নির্ণয় করতে হবে। কিভাবে করব? চলো, বেগ নিয়ে যেহেতু কথা উঠেছে আমরা বেগের সমীকরণ ইউজ করব। তো আমাদের বেগের সমীকরণ কোনটা ইউজ করব? দ্বিতীয়টা, যেহেতু সরণ আছে। দেখো এখানে সরণ আছে, বেগ ইকুয়ালস আমরা জানি ওমেগা রুট ওভার
প্রথমবার হচ্ছে বেগ কত 3, তাহলে বেগ হচ্ছে 3, ওমেগা আমরা জানি না, বিস্তারও আমরা জানি না, বাট ওই ক্ষেত্রে সরণটা জানি, সরণটা তখন কত 4, তাহলে এখানে যদি 4 বসাই তাহলে হয়ে যাবে 16, 4 স্কয়ার 16। এটাকে আমরা আরেকবার ইউজ করব, দেখতে পাচ্ছ। এইবার সরণটা কত, এইবার বেগটা কত, এবার বেগ 5, তো বেগ 5 হবে, ওমেগাটা আমরা জানি না, এটা তো ধ্রুবক, এটা তো ঠিকই থাকবে, বিস্তারটাও তো ধ্রুবক, সর্বোচ্চ কতটা সরবে। এইবার এখানে সরণটা কত বসাবো 2, তাহলে 2 এর স্কয়ার 4 হয়ে যাবে। তাহলে আমাদের কাছে মোট 2টা ইকুয়েশন আছে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার এই দুটোকে যদি ভাগ করে ফেলি, এই দুজনকে যদি ভাগ করি তাহলে তোমরা দেখতে পাবে ইকুয়েশনটা এরকম হবে 3/5, এই ওমেগা কি হয়ে যাবে, পড়ে যাবে টোটাল রুট ওভার a স্কয়ার মাইনাস 16, a স্কয়ার মাইনাস 4। তাহলে এইটা সলভ করলে এখান থেকে আমাদের a এর ভ্যালু আসবে, তো মোস্ট প্রবাবলি এইটা আনসার আসবে 5। তো আমি করে দিচ্ছি, তোমাদের আনসারটা বের করে দিচ্ছি। সবার জন্য আমি আনসারটা এখন ক্যালকুলেশন করছি। ওকে, আনসারটা মোস্ট প্রবাবলি 5 আসবে। তাহলে এখান থেকে তোমরা সবাই এমনি নরমালি বর্গ করে তারপরে হচ্ছে গিয়ে সমীকরণে a স্কয়ার বের করে তারপর বর্গমূল করবে। তাহলে এটা করলে আমাদের আনসারটা চলে আসবে 5 মিটার। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের একটা অঙ্কের আনসার, সবাই করে দেখো আনসারটা এরকম আসে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু বলেছে বিস্তার নির্ণয় করতে, হ্যাঁ বিস্তার বেড়ে গেছে, এটা একটা আনসার। এইবার আমাদের আরো কি বলেছে, ওমেগা নির্ণয় করতে। তাহলে আমরা ওমেগা কিভাবে পাবো, ওমেগা এভাবে পাবো, দেখো যে কোনো একটা ইকুয়েশন নিব, একটা ইকুয়েশন নিলাম, প্রথমটা নিলাম 3 ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস 16। তাহলে এইখানটাতে ওমেগা a এর ভ্যালু তো পাইছি 5, তাহলে এখানে বসাবো 5 এর স্কয়ার মাইনাস 16, মানে 25 মাইনাস 16, যেটা আসবে হচ্ছে তোমাদের 9। তো 9 করলে এখান থেকে আমরা বুঝতেছি 25 মাইনাস 16, 5 এর স্কয়ার মাইনাস 16 মানে 9 আসে, বর্গমূল করলে 3 ওমেগা আসে। তাহলে এই পাশে 3 আছে, তাহলে ওমেগা আসবে 1 রেডিয়ান পার সেকেন্ড। এককটা সবাই আমরা জানি, ওমেগার এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, ওকে, আমাদের অঙ্কটা এখান থেকে মুছে গিয়েছে। সো ইকুয়েশন দুইটা আমাদের নিশ্চয়ই সবার মনে আছে, সেটা একটু আমরা এখানে ইউজ করব। ফাইন, সো দ্যাট থিং সেটা হচ্ছে ভি। সবাই দেখো, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন দুইটা কি আসছিল, একটা ছিল 3 ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস 16 আসছিল প্রথমবার, আরেকটা ছিল 5 ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস 9। এই দুটাকে ভাগ করে আমরা পেয়েছিলাম 3/5 রুট ওভার a স্কয়ার মাইনাস 16 a স্কয়ার মাইনাস 9। এখান থেকে আমরা সলভ করে a এর ভ্যালু পেয়েছিলাম 5। এই a এর ভ্যালুটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে বসায় দিছি, এখানে বসায় দিলে এখান থেকে কি বের আসছে ওমেগা, এখান থেকে ওমেগা বের আসছিল আমাদের 1 রেডিয়ান পার সেকেন্ড। এটা বুয়েট পরীক্ষাতে আসছিল, এই জন্য করাই দেওয়া, সবাই ওগুলি বুঝছো। আর আমরা এখান থেকে কতগুলো সমীকরণ দেখেছি, তো আমাদের সমীকরণগুলো একটু আমরা লিখে নিচ্ছি। সরণের সমীকরণ আমরা এটা পাইছি প্রথমে a sin ওমেগা t প্লাস ডেল, এটা একটা। তারপরে বেগের সমীকরণ পাইছি আমরা একটা, সেটা হচ্ছে গিয়ে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। পাশাপাশি আরেকটাও দেখছি, সেটা কি আসছে a ওমেগা cos
আনসারটা হবে, বাট এটার আনসারটা আসে 4.77 এবং সেটা এখানে বসাইলে এই আনসারটা আসে 1.15। ওকে, কারেকশন করে দেওয়া হলো। আমাদেরকে এই কারেকশনটা করতে হেল্প করেছে পাবেল। মিথুনও বলছো, গুড, থ্যাংক ইউ। তোমরা বেশ অ্যাটেন্টিভ, তোমরা আমাকে এই কারেকশনটা করে দিয়েছো। তো ক্যালকুলেশন এরর ঠিক করে দেওয়া হয়েছে। মিথুন বলছো বুঝছি, থ্যাংক ইউ। তোমরা সবাই বুঝতে পারছো, ভালো, মজা। আচ্ছা, চলো আমরা পরের অঙ্কে আসি। বলছে সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার ব্যবকলনীয় সমীকরণ এটা এত হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা। আগে আমরা সরল ছন্দের স্পন্দনের ব্যবকলনীয় ইকুয়েশনটা দেখে নিই। ব্যবকলনীয় ইকুয়েশনটা হচ্ছে এইটা, এইটাকেই বলা হয় সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় ইকুয়েশন। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? ত্বরণকে আমরা কি বলতে পারি? সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাই, একবার করলে বেগ, বেগকে আরেকবার করলে ত্বরণ। তাহলে এটাকে এভাবে লেখা যায়, দেখো, সরণের দুইবার ডিফারেন্সিয়েশন, এটাই ত্বরণ, মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে এই সাইডটা এই সাইডে এনে লিখলে দেখতেছো প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস 0। এই সমীকরণটা হোপফুলি সবাই বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই যে সমীকরণটা আমরা পাই, এইটাকেই আমরা বলি সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ওকে, সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে যেটা আসে। ওকে, তাহলে এইবার এই যে ব্যবকলনীয় সমীকরণ আছে, ব্যবকলনীয় সমীকরণ এইটা ইউজ করব আমরা। সো এই সমীকরণটা মানেই কিন্তু এই কথাটা, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে। ওকে, তাহলে আমাদের এই জায়গাতে একটা সমীকরণ গিভেন আছে। সমীকরণটা কি দেখতে পাচ্ছ? 10 ডাবল ডেরিভেটিভ অফ এক্স প্লাস 50x ইকুয়াল 0। জিরোটা এখানে, ওখানে চলে গেছে আর কি। আচ্ছা, এইটার সঙ্গে এইটাকে মিলাইতে হবে, এইটার সঙ্গে এটাকে মিলাইতে হবে। বাট মিলানোর ক্ষেত্রে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো এই ডাবল ডেরিভেটিভ অফ এক্স এটা সহগ কত? 1। তাহলে মিলাইতে হলে এইটারও সহগ এখানে 1 বানাইতে হবে, বাট আছে 10। তাহলে আমরা কি করতে পারি? আমরা 10 দ্বারা ভাগ করে দিলাম। 10 দ্বারা যদি ভাগ করে দেই, এটা 10 দ্বারা ভাগ করেছি, তাহলে ভাগ করলে এখানে 10 চলে গেছে, এখানে ভাগ করলে কত হয়ে যাবে? 50। x ইকুয়ালস 0। 10 দ্বারা বোথ সাইড আমরা ভাগ করে নিলাম। তাহলে এবার মিলানোর মতো হয়েছে। দেখো এটা সহগ 1 আছে, এটা সহগ 1। তাহলে x এর সাথে যে সহগটা সেটাই কত হবে? ওমেগা স্কয়ার। তাহলে আমাদের x এর সাথে সহগটা হচ্ছে এখানে 50। তাহলে এখান থেকে ওমেগা কত আসবে? √50। ঠিক আছে, ওমেগা কি হবে? সব এই সাইডে দেওয়া আছে, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই অঙ্কগুলোতে তোমরা মনে রাখবা, এটাই আনসার। এই অঙ্কগুলোতে মনে রাখতে হবে আমাদের কাজ একটাই, এই ডাবল ডেরিভেটিভ অফ এক্স এটার সঙ্গে সহগ থাকলে সেটা দ্বারা ভাগ করে দেওয়া, তারপরে এটাকে ওমেগা স্কয়ার ধরে আনসারে চলে যাওয়া। নিশ্চয়ই তোমরা সবাই বুঝছো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। আমাদেরকে মিথুন আনসার দিছো, ঠিক আনসার দিছো। তারপর হচ্ছে বি অফ আনসার দিয়েছো, নিশ্চয়ই তোমরা বুঝছো যে বি অফ তোমার আনসারটা একটু ভুল হয়েছে, তুমি কারেকশন বুঝে গেছো, শিওর বুঝছো। পাবেল আনসার বলছো, ঠিক আছে। দিবা আবারও আনসার দিছো, এবার ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই বুঝছো, গুড গুড গাইজ। এবার কি আছে? এবার বলছে একটা অঙ্ক, ভাসমান বস্তুটিকে নিচের দিকে হালকা ধাক্কা দিলে বস্তুটির দোলনকাল কত? ব্যাপারটা কি? ব্যাপারটা এরকম যে এটা একটা পানির উপরে ভাইসা আছে, এটার উপরে একটা হালকা ধাক্কা দিচ্ছি, চাপ দিয়ে ছেড়ে দিলে, তোমরা দেখেছো না পানিতে ভাসমান কোন একটা বস্তু চাপ দিয়ে ছেড়ে দিলে ওটা কিন্তু এমন দুলতে থাকে, পানির মধ্যে ডুবে উঠে ডুবে উঠে ডুবে উঠে। মনে করো একটা ফুটবল পানিতে ভাইসা আছে, একটা গুঁতো দিয়ে ছেড়ে দিবা, দেখবা এটা ডুববে আর উঠবে। সেটার প্রমাণটা একটু ক্রিটিক্যাল আছে, তবে প্রমাণটা আমাদের দরকার নাই, সূত্রটা তোমাদের বলে রাখবো। সেটা হচ্ছে যে হালকা ধাক্কা দিলে এইটা নিচে যায় এবং উপরে ওঠে, এইভাবে করে দুলতে থাকে পানির উপরে। এটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো, সরল স্পন্দন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাছে দোলনকাল কত? মনে রাখবে এই কেসটা, দোলনকাল প্রমাণ করা অনেক রিগোরাস হয়ে আছে, সো মেনে নিলেই হচ্ছে। সেটা যে দুলবে দোলনকাল হবে 2 পাই √h
এর পরিচয়টা কি একটু বলে দিচ্ছি। নিমজ্জিত প্রাথমিক নিমজ্জিত অংশ, বলে দিব জিনিসটা কি। প্রাথমিক নিমজ্জিত অংশ ব্যাপারটা এরকম, দেখো এটাকে আমরা এইচ বলবো। এইটা পানি। সো যে বস্তুটা আমাদের আছে, বস্তুটা আছে এইটা, বস্তুটার পুরো হাইটটা আছে এইচ। বাট পানিতে যখন আমরা নিমজ্জিত করি তখন তোমরা বুঝতে পারো ভাসমান যে কোনো একটা ফুটবল বা যে কোনো একটা হালকা কাঠের সোনার বস্তু টস্তু এগুলো পানিতে রাখলে কি হয়, প্রথমে কিছু অংশ নিমজ্জিত থাকে, এরপরে আমি যদি আরো একটু ফোর্স দিই তখনই এটা এভাবে কি করে, দুলতে শুরু করে, সিম্পল হারমোনিক মোশনে। এটা আমরা বলেছি। সো প্রথমে যতটুকু অংশ তারপর যতটুকু ডুবে থাকে ওটাকেই আমরা বলি প্রাথমিক নিমজ্জিত অংশ। জাস্ট রেখে দিলে যতটুকু ডুবে থাকে ওটা। তাহলে আমাদের এই অঙ্কটা এখান থেকে করা যাবে কিভাবে। এটা জাস্ট আমি তোমাদেরকে ফর্মুলাটা জানা রাখছি। এই অঙ্কে কিন্তু কোনো ডেটা দেয় নাই। আমি যদি বলতাম একটা বস্তুকে পানিতে ডুবাইলে তার 2% ডুবে থাকে বা তার 10 সেন্টিমিটার ডুবে থাকে, যদি বলতাম 10 সেন্টিমিটার ডুবে থাকে, সেক্ষেত্রে এখানে 0.1, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার, এইটা বসাই দিতা। জি এর হলো 9.8 জানলে ওইটা যে দুলবে ওর একবার দুলতে কত সময় লাগবে পেয়ে যাবা। ঠিক আছে, এটা কেটে সেটে আর কি অ্যাপ্রক্সিমেটলি জেনে রাখবো। আমি দেখলাম এই অঙ্কটা হচ্ছে গিয়ে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসছে, খুব ডিফিকাল্ট আছে, বাট এটা প্রমাণটা আনা যায় তো পুরাই টাইম নষ্ট হবে। আমরা সেটা জেনে রাখবো, আমাদের পরীক্ষাতে আসতে পারে। এটা তো সবাই বুঝছো, পানিতে হালকা আংশিক নিমজ্জিত বস্তুকে আঙুল দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলে এটা অসিলেট করে। ওকে, এসএই সেম বুঝছি, মন বলছো, মিথুন বলছো এসএই সেম, সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, এরপরে তো এর পরের অংশ কি বলছে, একটি সেকেন্ড দোলক পাহাড়ের চূড়ায় উঠালে ঘন্টায় 10 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারবো সবাইকে একটু বলে দিচ্ছি। সেকেন্ড দোলকের কথা বলছে। ওকে, তাহলে আমরা যে কোনো দোলকের ক্ষেত্রে দোলনকালের সম্পর্ক দেখেছি। দোলনকালের সম্পর্ক হচ্ছে 2π√L/g। ওকে, তাহলে এখান থেকে একটা কথা বলা যায়, দোলনকালটি জি এর বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, এটা সবাই বুঝতে পারো। তাহলে এবার দেখো, সেটা পৃথিবী, এইটা পাহাড়। তাহলে একটা সেকেন্ড দোলক এই জায়গাতে আছে, এই জায়গাতে তার দোলনকালকে আমি বলছি টি, এবং এই টি এর মান আমরা জানি 2 সেকেন্ড। সরল দোলক পৃথিবীর পৃষ্ঠে 2 সেকেন্ডে তোলে। এই দোলককে পাহাড়ের মাথায় নিয়ে গেছি, আর পাহাড়ের হাইটটা আমাদের বলা যেটা হচ্ছে এইচ। ওকে, তাহলে এইখানে যখন নিয়ে যাব তখন দোলনকালকে আমি টি প্রাইম বলছি। খেয়াল করে দেখো, এই জায়গাতে জি এর মান জি, বাট পাহাড়ের মাথায় জি এর মান জি প্রাইম, একটু কমে যায় না, উচ্চতায় উঠলে জি এর মান কমে যায়। তাহলে জি এর মান যদি কমে যায়, দেখতেই পাচ্ছ টি এর মান কি হবে, বেড়ে যাবে। তাহলে এইখানে টি এর মান 2 এর থেকে বড়। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে দুই জায়গায় টি এর অনুপাত নিলে দেখো, পাহাড়ের মাথায় টি, পাহাড়ের পাদদেশে টি বা নিচে টি, এই সম্পর্ক থেকে ব্যস্তানুপাতিক বর্গের উপরে যাবে পৃষ্ঠের জি, আর এখানে আসবে পাহাড়ের মাথায় জি। তাহলে আমরা জানি পাহাড়ের মাথায় জিটা কত হবে, আমাদের সবার জানা। এইচ উচ্চতায় জি এর ভ্যালু কত হয়, এইচ উচ্চতায় জি এর ভ্যালু আমরা সবাই দেখেছি বা মহাকর্ষ চ্যাপ্টারে আছে। তো মহাকর্ষ চ্যাপ্টার হচ্ছে গিয়ে আমরা যখন পড়েছি তখন এটা দেখানো হয়েছে, তোমাদের অ্যাপে ক্লাসটা আছে নিশ্চয়ই তোমরা জানো, জি ইন্টু 1 - h/r। তাহলে এটা আমরা এখানে বসায় দিতে পারি। তাহলে দেখো টি প্রাইম বাই টি ইকুয়ালস √, এখানে জি ইন্টু 1 - h/r। তাহলে এই জি কাটা। তাহলে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা হচ্ছে ম্যানিপুলেট করলে এইচ কে এক সাইডে রাখলে আমাদের ফর্মুলাটা যেরকম হবে সেটা একটু আমরা জেনে রাখবো। সেটা হচ্ছে গিয়ে দেখো, তোমাদের একটু দেখায়ও দিই, যেমন এই লাইনটাকে ভেঙে কিভাবে লেখা যায়, যদি আমি করে লিখি r/h - r, এইভাবে লেখা যায়। এটাকে একটু ভেঙে লিখলে তখন এইচ বের
তারপর এইচ এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে বড় করে নিলে আমাদের আসে এইচ এর ভ্যালুটা টি প্রাইম বাই টি হোল স্কোয়ার মাইনাস 1, ওকে, ইন্টু আর, এই ফর্মুলাটা আসে, মানে এখান থেকে এই ফর্মুলাটা আসে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই লাইনটা মনে রাখবা, ওকে, সবাই একটু এই লাইনটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে আমাদের। এখানে দেখতে পাচ্ছ আমাদের পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে। পাহাড়ের উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার, এটা দেওয়া আছে বা আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ এটা। তাহলে এবার আমরা নিচেরটাও জানি, কিন্তু নিচেরটা কি? নিচেরটা হচ্ছে গিয়ে সেকেন্ড দোলকের দোলনকাল পৃষ্ঠে, সেটা কয় সেকেন্ড? 2 সেকেন্ড, এটা আমাদের সবার জানা আছে। তাহলে এইচ বের করার ক্ষেত্রে যেটা আমাদের আনসার, আমাদের আর কাকে দরকার? আর দরকার একজনকে, সেটা কে? টি প্রাইম। টি প্রাইম মানে পাহাড়ের মাথায় কত দোলনকাল, একটু বেড়ে যাবে। আমরা দেখছি পাহাড়ের মাথায় জি কমে যায়, তাহলে জি কমে গেলে টি কি হয়? বেড়ে যায়, 2 সেকেন্ডের থেকে একটু বেশি আসবে। তাহলে পাহাড়ের মাথায় টি প্রাইম কেমনে বের করে? তো তোমরা সবাই মনে রাখবা, নর্মালিও ঐকিক নিয়ম করলে করা যায়। টি প্রাইম ইকুয়ালস টু সবসময় হয় মাইনাস এক্স। এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এইটা ঐকিক নিয়মে আসে আর কি, ওকে। তাহলে এই জায়গাতে বসবে ঘন্টায় কত সময় পার্থক্য হয়, ঘন্টায় পার্থক্য, এখানে ঘন্টায় পার্থক্য এই ফর্মুলা থেকে পাহাড়ের মাথায় বের করা যায়। তাহলে ঘন্টায় পার্থক্য কত আমাদের এখানে? এখানে ঘন্টায় পার্থক্য 10 সেকেন্ড। তাহলে এখানে যদি 10 বসায় দাও তাহলে এখান থেকে টি প্রাইম পেয়ে যাবো, ওকে। এখন খেয়াল করবা একটা কথা মনে রাখবা এই সূত্র ইউজ করার সময়, যে এইটা কেন আসছে 3600 কেন আসছে? কত? এটা একটা ঘন্টা। যদি বলতো দিনে 10 সেকেন্ড পার্থক্য হয় দিনে, তখন কিন্তু সূত্রটা এরকম হইতো। দিনে বললে 2 ইন্টু একদিনে কয় সেকেন্ড? 86400, একদিনে এত সেকেন্ড হয়। আর বিয়োগ করতাম 86400 মাইনাস এক্স। তো সবাই মনে রাখবা কত থেকে বিয়োগ করব, এখানে কত বসাবো ওই সূত্রে। যদি বলে ঘন্টায় তাহলে 3600, যদি বলে দিনে তাহলে 86400, দিনে পার্থক্য বলে, বাট আমাদের অঙ্কে বলছে ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা কাকে পাবো? টি প্রাইমকে। তাহলে চলো টি প্রাইমটা একটু ক্যালকুলেশন করে ফেলি। এইটা করলে আমাদের এখানের ভ্যালুটা আসে, টি প্রাইমের ভ্যালুটা আসে, লিখে নিচ্ছি, একটু বড় ভ্যালু আসে, বড় অনেক ঘর পর্যন্ত নিবা, 6 ঘর পর্যন্ত নিবা, 2.00557, ওকে, আমি 6 ঘর নিচ্ছি, এইটা এখানে বসে যাবে 2.00557, 6 ঘর নিবা, বড় নিবা। তাইলে এখান থেকে আমরা পেয়ে যাবো আমাদের অঙ্কটার আনসার এইচ। তাহলে দেখি তো আমাদের অঙ্কটার আনসার কত আসে। 2.00557 divided by 2 square minus 1, আচ্ছা, এটা করলে আনসারটা আসে হচ্ছে 35704, ওকে। তাহলে এই এইচ এর ভ্যালুটা আমি একটু লিখে দিচ্ছি, যেহেতু তোমাদের পিডিএফ এ যেন থাকে, এই জন্য এইচ এর ভ্যালুটা এখান থেকে আসে 35707.05 মিটার, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের এটার আনসার। আমি ক্যালকুলেশনটা একটু চেক করে নেই। এটাই আসে আনসার, ঠিক আছে। পাহাড়টার উচ্চতা আমরা এখান থেকে পেয়ে গেলাম, ক্লিয়ার? তাহলে তোমরা যদি বুঝে ফেলো তাহলে সবাই একটু আমাদের জানাই দিবা, ওকে। মিথুন আনসার দিছো, ওকে। তাহলে এখান থেকে তোমরা সবাই কিন্তু এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারছো। তাহলে সবাই একটু আনসারটা দিয়ে দাও আমাদেরকে, সবাই একটু আমাদেরকে আনসারটা
দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, সবাই একটু দেখবা, সেটা হচ্ছে আমাদের যে এখানে এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে একটা ছোট্ট এরর আছে। সেটা হচ্ছে আমাদের আনসারটি একটু ভুল আসবে। তার কারণটা খুব সিম্পল, সেটা হচ্ছে এখানে স্কোয়ার থাকে না। এইটাকে যদি আমরা আসলে ট্রান্সফার করাই, তাইলে আসলে এই জায়গাটাতে আমাদের সমীকরণটা দেখতে এরকম আসে, আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। ট্রান্সফার করলে এখানে স্কোয়ার থাকে না, তাহলে স্কোয়ার যদি না থাকে সেক্ষেত্রে আমাদের এই আনসারটা এইখানে একটু চেঞ্জ আসবে। ওকে, তো খনিতে গেলে ওই আনসারটা হয়, সো আমরা এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ক্যালকুলেশন করলে এই লাইনটা ক্যালকুলেশন করলে দেখবে এই লাইন আসবে, তারপরে ওখান থেকে এই লাইনটা আসবে। ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমাদের আনসারটা এটা না, আমাদের আনসারটা আসে যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আনসারটা আসে 17.82 ইন্টু 10⁻³ মিটার। আমি মিটারে আনছি, ওইখানে স্কোয়ার থাকে না, কিন্তু ভুল করেছিলাম ক্যালকুলেশনে। তাহলে আমাদের এখান থেকে আনসারটা যেটা আসছে সেটা তো আমাদের লিখে দিলাম 17.82 10⁻³ মিটার, এটাই আমাদের আনসার। ওকে, ক্লিয়ার? এখানে ক্যালকুলেশন করলে এই জায়গাটা উল্টা লিখছিলাম, এখানে ঘোরা দিছি। ঠিক আছে, তাহলে তোমরা চাইলে একবারে এই লাইনটা মনে রাখতে পারো। ফাইন, তো আনসার দিয়েছো আমাদেরকে, মিথুন দিয়েছো, ঠিক আছে। এটা তারপর হচ্ছে অর্ক বলেছো এখানে স্কোয়ারটা হবে না। তো পাবেল বলছো যে ভাইয়া এত আছে, আমার আগের আনসারটা যেটা ছিল সেটা বলছো। আচ্ছা, তো সেটা যদি বলো তাহলে সেটা হচ্ছে একটু উল্টে গেছে। ওকে, তাহলে আমি একটু সমীকরণটা তোমাদের, যেহেতু এখানে একটু হচ্ছে, মানে অনেক টেনশন হয়ে যাচ্ছে, সো আমি একটু ক্যালকুলেশনটা আরেকবার দেখাই দিই। ওকে, এই তো হচ্ছে কি আমাদের সিস্টেমটা, এইখানে হচ্ছে টি প্রাইম, এখানে টি। তাহলে আমরা দেখেছি যে সূত্রটা আমরা একবার ডিরাইভ করে দিচ্ছি, টি প্রাইম বাই টি। সবাই দেখো ফর্মুলাটা একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি, জি বাই জি প্রাইম, যেহেতু আমাদের জানা আছে সরল দোলকের জি এর সঙ্গে সম্পর্কটা এরকম। তাহলে আমরা এই জায়গাটাতে লিখতে পারি, দেখো পুরোটাই আমরা ডিরাইভ করে ফেলবো। জি প্রাইমকে কি লেখা যাবে, জি ইন্টু 1-h/r। ওকে, আচ্ছা, তাহলে এই জি যদি কেটে যায় তাহলে খেয়াল করো 1 ডিভাইডেড বাই, এখানে লসাগু করলে r মাইনাস h বাই r হয়, এটা উপরে উঠে যায়, টি প্রাইম বাই টি ইকুয়ালস রুট ওভার r ডিভাইডেড বাই r মাইনাস h। এবার এটাকে আমরা যদি অ্যাগেইন উল্টায় নেই, আমরা যদি চাই এটাকে আমরা অ্যাগেইন উল্টায় ফেলতে পারি, বা স্কোয়ার করে উল্টাতে পারতাম। স্কোয়ার করে উল্টাই, এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই, স্কোয়ার করলে আমাদের কি আসতেছে r ডিভাইড বাই r মাইনাস h। এইবার এই লাইনটাকে যদি আমরা টেনে নিয়ে আসি, তাহলে সবাই দেখো উল্টাই দিলাম, আবার উল্টাইলাম, ডিভাইড বাই টি বাই টি প্রাইম হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যখন উল্টায় এটা নিছি, তখন হচ্ছে এখান থেকে যে ভাগ করাই নেই 1 মাইনাস h বাই r, আর এখানে হচ্ছে টি বাই হচ্ছে টি প্রাইম হোল স্কোয়ার। আচ্ছা, ওকে, টি বাই টি প্রাইম হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি, ওকে, বেশ কতগুলা জায়গাতে আমরা আসলে পেঁচায় গেছিলাম। তো আমাদের যে সূত্রটা ছিল, এক্সট্রিমলি সরি তোমাদের একটু কনফিউজ করে দেওয়ার জন্য, এরকম হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, তো দেখো এখানে আমি আসলে পাহাড়ের উচ্চতায় যে জি এর সূত্র লিখছিলাম এটা ভুল ছিল, কারণ আমরা জানি পাহাড়ের উচ্চতায় যখন আমরা জিতে যাই তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে এই জি প্রাইম, এই সূত্রটা কিন্তু এরকম, পাহাড়ের উপরে গেলে জি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমরা খনিরটা করে ফেলছিলাম, এটা এখানে বসাইলে এইবার আর প্যারা নাই, তোমরা আর প্যারা খাবে না। স্কোয়ার, সরি স্কোয়ারটা নাই,
ওকে, তাহলে এবার হয়ে গেছে, দেখো এই জি আর এই জি কেটে যায়। এইবার যখন আমরা আসলে ক্যালকুলেশনে আসি, উপরে আসে রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই নিচে আর। এবার স্কোয়ার করে নিলে টি প্রাইম বাই টি হোল স্কোয়ার, এখান থেকে আসে 1 প্লাস এইচ বাই আর। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা চাইলে এইবার আমরা চাইলে সমীকরণটাকে একদম কারেক্ট ফর্মে লিখে ফেলতে পারছি। দেখো যান্ত্রিক গোলযোগ হয়েছিল, আমি দেখলাম তোমাদের মনোযোগ আছে কিনা। আচ্ছা, তাহলে এইবার তোমরা দেখো তো, এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছে এইখান থেকে আমরা কাকে বের করছি। আমরা বের করছিলাম কিন্তু এইচ কে। ঠিক আছে, তাহলে এখানে একটা হোল স্কোয়ার ছিল, এখানে একটা হোল স্কোয়ার ছিল। তো ওই হোল স্কোয়ার থাকাতে বেসিকলি এইখানে আমাদের হচ্ছে স্কোয়ারটা থাকে না। এটা যখন হচ্ছে গিয়ে হোল স্কোয়ার ছিল, এটা এমনিতেই কেটে গেছে, এই সমীকরণ তো আসছে। সো এইখান থেকে আমাদের এইচ প্রাইম আসবে বা এইচ আসবে, এইচ ইকুয়ালস টু টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। এইটাই ফাইনাল সমীকরণ। আমরা আগের যে অঙ্কটাতে এই সমীকরণ ইউজ করছি, এটা খনির জন্য ছিল, উল্টা বসা দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে ফাইনাল সমীকরণ। এবার আমরা জিনিসটাকে কারেক্ট করতে পারছি এইটা। ওকে, পরীক্ষা হলে এরকম হয়ে যায়, এতবার করার পরও দেখছো আমার একটু উল্টে গেছে, তোমরা একটু কেয়ারফুল থাকবে। তাহলে এইটা আমাদের পারফেক্ট সমীকরণ। ঠিক আছে, সবাই মনে রাখবো এটা। আর এই টি প্রাইম বের করার ফর্মুলা আমি তোমাদেরকে বলেছি, যদি ঘন্টায় বলা থাকে তাহলে সেকেন্ড হলো ঘন্টায় বললে 36400 মাইনাস এক্স, যতটা সময় পার্থক্য এখান থেকে অঙ্ক করা যাবে। সবাই দেখে নাও। এবার চলো, এইবার হচ্ছে আমরা এটা করে ফেলতে পারবো। এইখানে দেখো যা কিছু ছিল সবকিছু গেছে। এইবার আমরা পারফেক্ট ডেটা বসাইতে পারবো, কারো কনফিউশনে কোনো কারণ নেই, পুরো জিনিসটা আমি সলভ করেছি। তাহলে আমরা দেখেছি যে টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর, এইটা আমাদের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে আগে টি প্রাইমটা বের করবো। টি প্রাইম ইকুয়ালস টু মাইনাস 10, যেহেতু 10 সেকেন্ডের কথা বলা আছে। আর এই টি ইকুয়ালস টু 2, আর এই আর ইকুয়ালস টু 6.4 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে খনির ভিতরে একটা সময় বের করে ফেলেছিলাম। এইবার আমরা যখন ডেটা বসাবো তখন আমাদের এবার অ্যাবসলিউট আনসারটা আসবে। ওকে ওকে ফাইন, ফাইনালি আমরা আমাদের পারফেক্ট আনসার পাইছি, যেটা আসবে ওই যে দ্বিতীয়বার যেভাবে করে আমরা ঠিক করেছিলাম ওই আনসারটাই আসে, 8 টু 10 টু দি পাওয়ার 3 মিটার। তুমি যদি কিলোমিটারে দাও তাহলে আনসার আসবে 17.82 কিলোমিটার। হোপফুলি সবাই এবার বুঝেছো, পেছানো যাবে না, যেভাবে করে আমি প্যাচ খেয়ে গেছিলাম ওইটা করা যাবে না। ওকে, সেইটা হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলাটা হবে। আচ্ছা ওকে, এবার ঠিক আছে। এক্স্যাক্টলি পাবেল বলছো স্কোয়ার আসে, তো না স্কোয়ার আসে না ভাই। স্কোয়ার যদি আসে সেটা হচ্ছে খনির ভিতরে গেলে, এইখানে স্কোয়ার আসে না, কজ হচ্ছে গিয়ে আর হোল স্কোয়ার থাকাতে কেটে যায়। এটা পারফেক্ট, এটা ঠিক আছে। জস, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। তাহলে আমরা এই জায়গাতে দেখবো হচ্ছে গিয়ে স্প্রিং নিয়ে। ওকে, তাহলে স্প্রিং এর বেসিক কিছু ব্যাপার স্যাপার আমরা জানি। দেখো সবাই, স্প্রিং, এটা একটা স্প্রিং। আচ্ছা, তাহলে স্প্রিং সম্পর্কে যারা কিছু জানার আছে ওগুলো একটু জেনে নিচ্ছি। যে কোনো একটা স্প্রিং এ স্প্রিং ধ্রুবক থাকে, যেটাকে আমরা কি বলি, কে, এটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবক দ্বারা কি বোঝায় তোমার মনে রাখবা, যে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বেশি সেই স্প্রিং তত বেশি শক্ত। মানে হচ্ছে একটা স্টাপলারের স্প্রিং আর একটা জাহাজের স্প্রিং, কোনটা বেশি শক্ত হয়? স্টাপলার স্প্রিংটা অনেক দুর্বল, জাহাজের স্প্রিং অনেক শক্ত হয়। তাহলে মনে রাখবা স্প্রিং ধ্রুবক বেশি, এই কথার মানে স্প্রিংটা শক্ত। মানে একটা স্প্রিং টানতে কষ্ট হওয়া মানে তার কেটা বেশি, এটা ধ্রুবক, একটা স্প্রিং এর একরকম হয়। তো এই যে স্প্রিংটা আছে, লেটস সে স্প্রিংটাকে আমরা চাপায় ফেললাম, এইটার উপরে একটা ভর দিয়ে দিলাম। ওকে, এটার উপরে আমরা একটা এম ভর দিয়ে দিলাম। এম ভর দিয়ে দিলে স্প্রিংটা চেপে যাবে,
চেপে স্প্রিংটা এরকম হয়ে গেল, চাপাই গেল। তাহলে কোথায় কোথায় আসছে? প্রথমে এখানে ছিল, এখান থেকে এখানে আসছে। স্প্রিংটা কতটুকু চেপে গেছে সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এক্স। ওকে, স্প্রিং কত সংকুচিত হয়েছে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু জেনে রাখবো। এই সংকুচিত হলে এখানে একটা কাজ হয়, কাজটাকে আমরা বলি ডাব্লিউ বা সঞ্চিত শক্তি, সেটা হবে হাফ কে এক্স স্কোয়ার। এটা সবাই মনে রাখবা, এটা একটা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা স্প্রিংকে টান দিয়ে ছেড়ে দিলে সে একটা সিম্পল হারমোনিক মোশন দেখাবে, সরল সঞ্চিত স্পন্দন। তো ওইটার একটু থিওরিটা দেখে নিব, পরের অঙ্কে লাগবে। ওকে, এটা আমাদের সিলিং। সো মনে করো এইটা একটা স্প্রিং এখানে আছে। ওকে, প্রাথমিক অবস্থায় সে এখানে আছে। সবাই খুব কেয়ারফুলি শুনবা, এটা খুব দরকার আছে এই অঙ্কটা, অনেকেই প্যাচ খেয়ে যাই আমরা। আচ্ছা, এইখানটাতে আছে, এখনো কোনো ভর দেই নেই, ঝুলে আছে এরকম। ওকে, তাহলে আমরা এটার সঙ্গে একটা ভর ঝুলাই দিলাম। তাহলে ভর ঝুলাই দিলে এটা কি হবে? ভর ঝুলাই দিলে এটা একটু ঝুলে পড়বে। লেটস সে আমরা এটার সঙ্গে এইরকম একটা ভর এম ঝুলাই দিছি, এখন সে কিছুটা ঝুলে পড়ছে। তাহলে যদি ঝুলে পড়ে সেক্ষেত্রে সে কতটুকু ঝুলে পড়ছে? এতটুকু ঝুলে পড়েছে। এই ঝুলে পড়া পরিমাণটাকে আমরা বলবো এলংগেশন বা ই। যতটুকু ঝুলে পড়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে ই। ওকে, প্রথমে কি হবে? ভর ঝুলাইলে একটা ঝুলে পড়লো, এখনো কিন্তু দোলনা শুরু করবে না, জাস্ট এখানে ভর ঝুলাইছে, ঝুলে পড়ছে। এইবার তুমি যেটা করবা সেটা হচ্ছে এইবার এইটাকে একটু টান দিয়ে ছেড়ে দিলাম, একটু টাইনা ছেড়ে দিলাম। টাইনা ছেড়ে দিলে লেটস সে এটাকে এতটুকু টেনে ছেড়ে দিছি। তাহলে যে নতুন অবস্থায় আসছে, কতটুকু টেনে ছেড়ে দিছি? এইটুকু। এইটাকে আমরা বলছি এক্স। ওকে, তাহলে মনে রাখবা প্রথমে যতটুকু ঝুলে যায় সেটা হচ্ছে এলংগেশন, পরে যতটুকু আর একটু এক্সট্রা ছেড়ে দিই এটাকেই কিন্তু আমরা কি বলবো? এটাকেই বলা হয় বিস্তার। ওকে, পরে যতটুকু টেনে ছেড়ে দিই, স্প্রিংটা কিন্তু এখান থেকে কিন্তু টান দিয়ে ছাড়ছি। প্রথমে এখানে ছিল, ভর ঝুলানোর পর এখানে আসছে, এখন আর দুলতেছে না। এবার একটু টাইনা ছেড়ে দিলে যতটুকু টানছি অতটুকের ভিতরে দুলতে থাকবে। ওকে, তো পরবর্তীতে যতটুকু টেনে ছেড়ে দিই এটাকেই আমরা কি বলছি? বিস্তার বলছি। তাহলে এলংগেশনের